আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আমি আমার পরিচয় বলছি তোমাদের কাছে। আমি মোহাম্মদ মাইনুদ্দিন, সহকারী শিক্ষক, আলী আজম স্কুল অ্যান্ড কলেজ, মুন্সিরহাট, ফুলগাজী, ফেনী। আজকের আমাদের পাঠ পরিচিতি উপস্থাপন করছি। আজকে আমরা পড়ব বাংলা প্রথম পত্র, মাধ্যমিক বাংলা সাহিত্য, নবম দশম শ্রেণী, পাঠ হলো পদ্য। আমরা আজকে একটি কবিতা আলোচনা করব। সবাই বই খাতা নিয়ে প্রস্তুত থাকো। তোমরা ছবিতে একটি লোককে দেখতে পাচ্ছ। তোমরা কি কাকে দেখতে পাচ্ছ বলতে পারবে? তিনি কে? দেখো, তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত, বাংলা আধুনিক সাহিত্যের এক অনন্য দিকপাল, যার হাত ধরে বাংলা সাহিত্য আধুনিকতার স্পর্শ লাভ করেছিল। এই ছবিতে কাকে দেখতে পাচ্ছ? তিনি মাইকেল মধুসূদন দত্ত। দেখো, আমরা একটি বাড়ি তোমাদের সামনে উপস্থাপন করছি। এটা কোথায় তোমরা কি বলতে পারবে? এই বাড়িটি প্রথম হলো কার? খেয়াল করো, ছবির বাড়িটি জমিদার রাজনারায়ণ দত্তের। তার পিতা রামকিশোর দত্ত বামবাসের ভবনটি তৈরি করেছিলেন। বাড়িটির যশোর জেলার সাগরদাড়িতে অবস্থিত। মাইকেল মধুসূদন দত্ত এই বাড়িতে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদাড়িতে জন্মগ্রহণ করেন। তাহলে বাংলাদেশের যশোর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। একটু খেয়াল করো, ছবিতে কার সমাধি, সমাধিতে কোথায় এবং সমাধির গায়ে কি লেখা আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে সমাধির গায়ে কিছু কথা লেখা আছে। এখন এখানে কি লেখা আছে তোমরা কি বলতে পারবে? লেখাগুলো বোঝা যাচ্ছে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হলো একটা এই মাইকেল মধুসূদনের একটা ভাস্কর্য ছিল এটা। আর সমাধির গায়ে কি লেখা ছিল আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, খেয়াল করো। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল। এই সমাধিস্থলে জননীর কোলে শিশু লবয়ে জ্যামতি বিরাম মহির পদে। মহানিদ্রাবৃত দত্ত কুলোদ্ভব কবি মাইকেল শ্রী মধুসূদন। যশোরের সাগরদাড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। অর্থাৎ এখানে কবি তার মৃত্যুর আগেই তার কবরের গায়ে লেখার জন্য একটি কবিতা লিখে গেছেন। সেখানে কবি তাকে পথিকদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা যে এই এই সমাধির পাশ দিয়ে যাচ্ছ তারা একটু দাঁড়াও, এইখানে কে দাঁড়িয়ে শুয়ে আছে তার ঠিকানাটা শুনে যাও। এখানে কে আছে? এখানে আছে শ্রী মধুসূদন, মাইকেল শ্রী মধুসূদন। এটা হলো যশোরের সাগরদাড়ির কপোতাক্ষ নদীর তীরে যার জন্ম, এবং তার বাবার নাম দেয়া আছে সেখানে রাজনারায়ণ, এবং তার মায়ের নামও সেখানে দেয়া আছে জাহ্নবী। ছবিতে কি দেখতে পাচ্ছ? এই নদীর নাম বলতে পারবে?
দেখো, এটা হলো কপোতাক্ষ নদ, এটা যশোর জেলায় অবস্থিত। কপোতাক্ষ নদের 4টি মোহনা থেকে তার চিত্র দেখো। কপোতাক্ষ নদ সম্পর্কে তোমাদেরকে একটা কথা বলি। আমরা সাধারণত যমুনা নদী, পদ্মা নদী, মেঘনা নদী বলি, কিন্তু কপোতাক্ষকে আমরা বলছি নদ। এর কারণ কি জানো তোমরা? আসলে নদী শব্দটি হলো স্ত্রীলিঙ্গ আর নদ শব্দটি হলো পুল্লিঙ্গ। তাহলে কপোতাক্ষ কেন নদ হলো? এটা কোন চিহ্নের কারণে পুরুষ হলো? এটার কারণ হলো কপোতাক্ষ একটি সরল নদী, যেটা থেকে কোনো শাখা নদী উৎপন্ন হয়নি। যদি শাখা যেহেতু উৎপন্ন হয়নি, এই জন্য এটাকে বলা হয় নদ। আমরা জানি যে স্ত্রীলিঙ্গ থেকে, স্ত্রীদের থেকে কি হয়, সন্তান জন্ম হয়। সমস্ত নদীগুলোর কি আছে, শাখা নদী আছে, উপনদী আছে, কিন্তু কপোতাক্ষ নদীর কোনো শাখা নদী বা উপনদী নেই। এই জন্য এই কপোতাক্ষকে নদ বলা হয়। এই জন্য এখানে পুল্লিঙ্গে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কপোতাক্ষ নদের 4টি মোহনা থেকে এটা চিত্রটা দেখলাম। তাহলে আজকের কবিতা হলো কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের আমরা এই কবিতা থেকে আমরা যে কপোতাক্ষ নদ থেকে আমরা কি শিক্ষা লাভ করব, সেটা এখানে আজ প্রথম আমরা উল্লেখ করি। শিক্ষার্থীরা কবি পরিচয় বলতে পারবে এই কবিতা পড়ে। তারপর সনেট বা চতুর্দশপদী কবিতা কাকে বলে তা বলতে পারবে। কপোতাক্ষ নদ কবিতার প্রথম 8 চরণের মর্ম কথা বলতে পারবে এবং সম্পূর্ণ কবিতার ব্যাখ্যা উল্লেখ করতে পারবে। তাহলে আমরা কবি পরিচিতি আগে বলবো। কবির জন্ম হলো 1824 খ্রিস্টাব্দে 2 জানুয়ারি। 1824 খ্রিস্টাব্দের 2 জানুয়ারি কবি জন্মগ্রহণ করেন। তারপরে জন্মস্থান হলো, আমরা আগে বলছিলাম, যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তার জন্ম। তারপর আমরা আরেকটু জানি, তার পিতার নাম আমরা এর আগে জেনেছি। তারপর রাজনারায়ণ দত্ত এবং জাহ্নবী দেবী তার মাতার নাম। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তিনি ছিলেন মধুসূদন। পরবর্তীতে তিনি যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তখন তার নামের সাথে মাইকেল শব্দটি যুক্ত হয়েছে। এটা তিনি গ্রহণ করেছেন 1842 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি। তাহলে 24 সালে ওনার জন্ম, আর 42 সালে তিনি এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। তখন তার বয়স ছিল তাহলে কত? 18 বছর। তার বয়স ছিল তখন 18 বছর। 18 বছর বয়সে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পেছনে তার একটি উচ্চাকাঙ্ক্ষা কাজ করেছিল। তিনি প্রথমত তার সাহিত্য জীবনে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যকে তিনি একটি হীনমন্যতার চোখে দেখেছিলেন। তিনি ভাবতেন বাংলা সাহিত্যের দৌড়ে বা কতটুকু, কতজন মানুষ বাংলা সাহিত্যে কথা বলে। এই জন্য তিনি বাংলা সাহিত্যকে অবজ্ঞা করে তিনি চিন্তা করলেন সাহিত্য জগতে তিনি প্রতিষ্ঠা লাভ করবেন। এই জন্য তিনি ইংরেজি সাহিত্যটাকে বেছে নিয়েছেন। ইংরেজি সাহিত্য বেছে নিয়ে তিনি তখন এই দেশ ছেড়ে বিদেশে চলে যান এবং নিজের সাহিত্য নিয়ে চর্চা শুরু করেন এবং নিজে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। কিন্তু দুর্ভাগ্য, তিনি ইংরেজি সাহিত্যের কোনো বিশেষ বুৎপত্তি লাভ করতে পারেননি। পরে তার ভুল ভাঙে। পরবর্তীতে তিনি মাতৃভাষা সাহিত্য চর্চা মনে আত্মনিয়োগ করেন এবং শেষে তিনি এই বাংলা সাহিত্যে তাকে সফলতার দান প্রাপ্তি নিয়ে যায়। তিনি বাংলা কাব্যে কি প্রবর্তন করেন? একটা কত হলো অমিতাক্ষ ছন্দ এবং সনেট। তিনি বাংলা কাব্যে অমিতাক্ষ ছন্দ এবং সনেট প্রবর্তন করেন। অমিতাক্ষ ছন্দ হলো চন্দ্রের প্রতিটি চরণের শেষ দিকে একটি মিল, নির্দিষ্ট চরণ, নির্দিষ্ট মিল তিনি আবিষ্কার করেন বাংলা সাহিত্যে। আরেকটা হলো সনেট। সনেট নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো একটু পরে।
তাহলে তার লিখিত বইগুলো হলো মেঘনাদবধ কাব্য, তিলোত্তমা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশ কবিতাবলী প্রভৃতি। তার মৃত্যু হয়েছিল 1873 খ্রিস্টাব্দের 29 জুন। তাহলে আমরা কবিতা পরিচয় জানলাম। এখন দেখো চিত্রে কি দেখানো হয়েছে। এটা বাংলাদেশের চিত্র। এখানে যশোর জেলাকে হাইলাইট করা হয়েছে। যশোর যেখানে কবি জন্মগ্রহণ করেছিলেন, এই যশোর জেলাটাকে হাইলাইট করা হয়েছে। এখানে কবির জন্ম। এরপরে আমরা দেখব মাইকেল মধুসূদনের সবচেয়ে অমর কীর্তি যেটা, এটা হলো মেঘনাদবধ কাব্য। এটা বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্য, যেটা মহাকাব্যের সমস্ত গুণাগুণ, সমস্ত বৈশিষ্ট্যকে ধারণ করেছে। মহাকাব্যগুলো হয় একটু বর্ণনাধর্মী কাব্য, কাহিনী কাব্যের মতোই। তিনি রামায়ণের একটি অংশকে নিয়ে এই কাব্য রচনা করেন। এই কাব্যটি একটি কবিতা, যেটা 10টি খণ্ডে বিভক্ত, বিশাল বড় ধরনের একটি কবিতা। এই বাংলা সাহিত্যে যে কয়েকটি হাতে গোনা কয়েকটি মহাকাব্য রচিত হয়েছে, তাদের মাঝে মেঘনাদবধ কাব্য হলো সর্বাধিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। এছাড়াও এই কিছু মহাকাব্য বাংলা সাহিত্যে রচনা করার জন্য বিভিন্ন কবি সাহিত্যিক চেষ্টা করেছেন। তাদের সমস্ত কাব্যগুলো মহাকাব্য হয়ে ওঠেনি ঠিকঠাক। তবে মাইকেল মধুসূদনের এই যে মেঘনাদবধ কাব্য, এটা বাংলা সাহিত্যের একটি অমর কীর্তি। কবি ও কপোতাক্ষ নদ কবিতা সম্পর্কে আরো কিছু এখানে তথ্য আমি তোমাদেরকে দিচ্ছি। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সার্থক সনেট লেখক। সনেট বাংলা বলি আমরা চতুর্দশপদী কবিতা। এই সনেট কবিতা প্রথম শুরু করেন ইতালীয় কবি পেত্রাক। তিনি 14 লাইনের কবিতা, প্রতিটি লাইনে 14টি করে অক্ষর। এই কবিতার বৈশিষ্ট্য হলো, এই কবিতায় 14টি লাইন থাকবে। এই 14টি লাইনকে দুই ভাগে ভাগ করা হবে। প্রথমে 8 লাইন, এটাকে বলে অষ্টক, আর শেষে আছে 6 লাইন, এটাকে বলে ষষ্ঠক। এই 8 লাইনে, প্রথম 8 লাইনে ভাবের উন্মেষ, ভাবের বিস্তার তুলে ধরা হয়, আর পরবর্তী 6 লাইনে ভাবের সমাপ্তি বা পরিণতি উল্লেখ করা হয়। এই কবিতার প্রথম বলছি 14টি লাইন থাকবে এবং প্রতিটি লাইনে 14টি করে অক্ষর থাকবে। এই জন্য এটার নাম হলো চতুর্দশ। চতুর্দশ মানে হলো 14টি এই পদী কবিতা বলা হয়, ইংরেজিতে বলা হয় এটাকে সনেট। তাহলে এটা, এই সনেট কবিতা আবিষ্কারক হলেন ইতালীয় কবি পেত্রাক। আর বাংলা সাহিত্যে এই সনেটকে নিয়ে সনেট কবিতা লিখেন মাইকেল মধুসূদন দত্ত। অন্যান্য কবিরাও কিছু সনেট লেখার চেষ্টা করেছেন, তো মাইকেল মধুসূদন দত্তটা হলো সার্থক সনেট। এই কবিতার অন্ত একটি মিল থাকে, আমরা যেটা এই কবিতার মধ্যে সেটা দেখতে পাই। কপোতাক্ষ নদ কবিতাটি একটি সনেট বা 14পদী কবিতা। তারপর 14 চরণ সম্বলিত বা সংগত বিশেষ ধরনের কবিতাকে সনেট বলা হয়, যার প্রথম 8 চরণকে স্তবককে স্টক এবং পরবর্তী 6 চরণ স্তবকে ষষ্ঠক বলা হয়। তারপরে কপোতাক্ষ নদ কবিতাটি কবির লিখিত রচিত 14 কবিতা লোক কাব্যের মধ্যে আছে। এই কবিতাটি 14পদী কবিতার কাব্যের অন্তর্ভুক্ত। তার রচিত প্রকাশিত প্রথম গ্রন্থের নাম হলো দ্য ক্যাপটিভ লেডি। তিনি 2টি বই লিখেছিলেন, একটা নাম হলো ক্যাপটিভ লেডি। তারপরে কবিতার প্রথম 8 চরণ মানবকথা। আমরা কবিতাটি একটু সরব পাঠ করে শোনাবো। একজন শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের সামনে আদর্শ পাঠ দিচ্ছেন। তোমরা সবাই বই ধরো। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে।
সতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে জুড়াইয়ে প্রাণ আমি প্রান্তির ছলনে। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তরে। আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরে দিতে, বারেরূপ কর তুমি এ মিনতি গাবে। বঙ্গজ জনের কানে শখে সকারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। অত্যন্ত চমৎকার একটি সনেট কবিতা। কবি এখানে বলছেন যে সততাহীন নদ তুমি পড়ো মোর মনে। মাইকেল মধুসূদন দত্ত তার জন্মভূমি, তার যে ছোটবেলার যে স্মৃতি, যে নদী, সেটা হলো কপোতাক্ষ নদ। তিনি বলছেন যে সতত মানে সবসময় হে নদ, ও নদ তুমি আমার মনে পড়ো, সতত তোমার কথা ভাবি বিরলে। আমি যে আজকে নীরবে নির্ভীতে বিদেশে ভুগে পড়ে আছি, সবসময় তোমার কথা কিন্তু আমি ভাবি। সতত সবসময় যেমন লোক নিঃশ্বাস স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। মানুষ যখন স্বপ্নের ভিতরে অনেক ধরনের কি মায়া মন্ত্র ধ্বনি শুনতে পায়, অনেক সুন্দর শব্দ, অনেক সুন্দর সুর শুনতে পায়। আর কবি সবসময় ও নদীর কলকল ফানির কলকল ধ্বনিগুলো তিনি অনেক দূর দেশে বসে এটা শুনতে পান। জুড়ে এই কান আমি প্রান্তির ছলনে। আসলে কবি এখানে আবার স্বীকার করছেন, আসলে তিনি সত্যি কিন্তু এই কলধ্বনিটা শুনতে পান না, তবে তার ভিতরে একটা চলনা ভ্রান্তি, একটা ভুল ধারণার মাধ্যমে তিনি অতিসৃষ্টিকে মনে করেই কানে সেই শব্দগুলো শুনতে পান। বহু দেশ দেখিয়াছি বহু নদী, কেটে স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, বিভিন্ন দেশে গেছেন, বিভিন্ন নদী দেখেছেন, কিন্তু কবির কাছে তার জন্মভূমির সেই কপোতাক্ষ নদ সবচেয়ে বেশি প্রিয়। তিনি বলছেন এত নদী দেখেছি, এত কিছু, অত জায়গা ঘুরেছি, কিন্তু কারো স্নেহে, কারো তৃষ্ণায় তার, কারো এই পানিতে তার তৃষ্ণা মিটে না। শুধুমাত্র কপোতাক্ষ নদ যে তৃষ্ণা তাকে মিটাতে পারে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। তিনি বলছেন যে তিনি জন্মভূমিকে জননী হিসেবে কল্পনা করে, আর কপোতাক্ষ নদকে সেই জননীর স্তন রূপে তুলনা করেছেন। যে একটা সন্তান যেমন মায়ের এই দুগ্ধ পান করে বড় হয় আর তৃপ্তি লাভ করে, ঠিক তিনিও এই কপোতাক্ষ নদের এই জল পান করে তিনি সেই তৃপ্তি লাভ করেছে। সেটা তার কাছে মায়ের দুধের মতোই অত্যন্ত প্রিয় এবং পবিত্র। এই ৮ লাইনে কবি তার জন্মভূমির প্রতি, তার বিদেশের অবস্থানকালীন তিনি যখন ফ্রান্সের বার্সাই নগরীতে ছিলেন, তখন তিনি এই কবিতাটা রচনা করেন। যে তখন তার যে স্মৃতি, অতি স্মৃতির কাতরতা থেকে তিনি এই কবিতায় তার বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। তারপরে তিনি দীর্ঘদিন বিদেশ থাকার পরে তিনি আশঙ্কা প্রকাশ করছেন পরবর্তী অংশে। আর কি হবে দেখা যতদিন যাবে, তিনি আশঙ্কা প্রকাশ করছেন আর কি কখনো দেখা হবে তার এই জন্মভূমির এই কপোতাক্ষ নদের সাথে। প্রজারূপে রাজরূপ সাগরে দিতে, প্রজা যেভাবে রাজাকে কি করে কর দেয়, আর কপোতাক্ষ নদও কি করে তার প্রাণী নিয়ে সাগরকে উপহার দেয়। এটাকে তিনি প্রজা, কপোতাক্ষ নদীকে প্রজা এবং সাগরকে রাজা হিসেবে উল্লেখ করেছে, এটা তুলে ধরেছে। বারে রূপ কর তুমি মিনতি গাবে। এই কর মানে হলো কি পানি। এই পানিটা তিনি কি করেন, এই নদী সাগরকে উপহার দেয়। বঙ্গজ জনের কানে শখে সকারিতে, তার নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে বঙ্গ তব নাম বঙ্গের সঙ্গীতে। বঙ্গজ জনের কানে, অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষের কানে তার কথাগুলো কি পৌঁছে দিবে যে সে প্রবাসী থেকেও, বাইরে থেকেও সে এই যে বাংলার গানে, বাংলার কবিতায় তার মাতৃভূমির প্রেম, দেশের প্রতি ভালোবাসার কথা তিনি উচ্চারণ করছেন, সেগুলো কি এই বঙ্গজ মানুষের কাছে পৌঁছবে, তিনি সেখানে প্রশ্ন রেখেছেন।
এখানে শিক্ষার্থীদের সরব পাঠ, একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে এই কবিতাটি পড়ছে। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আমরা এখানে পড়ব। সতত, এটা হলো সর্বদা, সব সময়। তারপর আছে বিরলে, মানে কি? বিরলে হলো একান্ত নিরিবিলিতে তিনি একা থাকে, তখন এটাকে বলা বিরলে। নিশা হলো রাত্রি, রাত। এরপরে আছে কলকলে, মানে হলো জলপ্রবাহের মৃদু মধুর ধ্বনি, এটাকে বলা হয় কলকল। কবিতাটি আরেকটা কিছু চিত্র দেখো। সততহীন তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি বিহলে। একজন লোক নদীর ধারে বসে খুব চিন্তা ভাবনা আছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি, তোমার কথা ভাবিয়ে বিরলে। তারপরে আমরা আরেকটা দৃশ্য দেখি। সতত জামাতি লোক নিঃশ্বাস স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলে জুড়ে বানতে চলনে। একটা লোক ঘুমিয়ে স্বপ্নে অনেক চমৎকার চমৎকার শব্দ শুনতে পান। কবি এই কথা সেখানে বলেছেন। বহুদের দেখিয়াছি বহু নদ দোলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘুরেছেন, অনেক নদী দেখেছেন। এখানে দুটো নদী, একটা হলো ফ্রান্সের ব্রাসেলস নদ, আর একটা হলো আমাদের কপোতাক্ষ নদ। কবির কাছে সবচেয়ে প্রিয় হলো কপোতাক্ষ নদ। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, যেটা আমরা আগে বলেছিলাম। কবি মায়ের দুধের সাথে তুলনা করেছেন কপোতাক্ষ নদের এই ঝলধারাকে। তাহলে দুগ্ধ স্রোতরূপী নক্ষত্র কপোতাক্ষ নদ, আর দুগ্ধরূপী মাতা। যে তোমাদেরকে একটি জোড়ায় কাজ দেওয়া হচ্ছে, তোমরা কাজটি করো। মাইকেল মধুসূদন দত্তের জন্ম এবং মৃত্যু কত খ্রিস্টাব্দে, তোমরা এটা নিশ্চয়ই আগে ইতিমধ্যে জেনেছো। কপোতাক্ষ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা তোমরা ইতিমধ্যে জেনেছো, তোমরা এটা কাজ করো। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কি সেটা আমরা এর মধ্যে আলোচনা করেছি। সতত শব্দের অর্থ কি সেটা আমরা আলোচনা করেছি, তোমরা এটা কাজগুলো করো। উত্তরগুলো একটু মিলিয়ে নাও। মাইকেল মধুসূদন 1824 সালে জন্মগ্রহণ করেন এবং 1873 সালে মৃত্যুবরণ করেন। এই কবিতাটি একটি চতুষ্পদী কবিতাবলীর অন্তর্ভুক্ত। তারপরে আছে সতত সব সময়। দলীয় একটা কাজ দেওয়া হচ্ছে তোমাদেরকে, ক দলে কি কাজ করবে। সনেট বা চতুষ্পদী কবিতা কাকে বলে? খ দলে একটি কাজ হলো সনেট কবিতার দুইটি বৈশিষ্ট্য লেখো। মূল্যায়নের পর্বে আসছি। দেখো, কপোতাক্ষ নদ কবিতার প্রথম 8 চরণের বাস্তবকে কি বলে, তোমরা ইতিমধ্যে এটা জেনেছো। এই কবিতার শেষ চরণের 6 চরণের স্তবককে কি বলে, বাংলা সংস্কৃতির জনক কে। তারপরে মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। তোমাদের জন্য একটি বাড়ি কাজ দেওয়া হচ্ছে। মধুময় স্মৃতিগুলো আমাকে কাঁদায়, তবু কেদাসে আর নাহি পীড়া হয়। এই লাইন দুটি কপোতাক্ষ নদ কবিতার আলোকে বিশ্লেষণ করে। এটা তোমাদের একটি চিন্তনধর্মী একটি প্রশ্ন। তোমরা কপোতাক্ষ নদের সাথে এই কবিতার চরণে তোমরা একটা মিল খুঁজে এরা আলোকে বিশ্লেষণ করে লিখে আনবে। তাহলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।